নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। কাউন্টার পলিটিক্সের রাজনীতিটা পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু বাম আমলে তৈরি হয়েছিল। অর্থাৎ সিপিএম কোনো অ্যাক্টিভিটি নিলে সঙ্গে সঙ্গে একটা কাউন্টার পলিটিক্স মমতা বন্দ্যোপাধ্যায় করতেন। তারপর 2011-এ ক্ষমতায় এলেন, ক্ষমতায় এসে ক্ষমতার স্বাদ পেলেন, অর্থের স্বাদ পেলেন এবং পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে জাঁকিয়ে বসলেন। ফলত তার তো কাউন্টার পলিটিক্স করার কোনো দরকার হতো না। কিন্তু বিরোধীরা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে 2011-এর পর যারা অপোজিশনে ছিলেন, বামেরা, কংগ্রেস যারাই ছিলেন 2011 থেকে 16, 2016 থেকে 23 পর্যন্ত, যারা এই 21 পর্যন্ত যারা এই বিরোধী পলিটিক্সের মধ্যে মূলত আপারেজ নিয়েছিলেন, তাঁরাও মমতা যে কাউন্টার পলিটিক্সটা করতেন সেই কাউন্টার পলিটিক্স কিন্তু করতেন না। সব কিছুই একটু মানে সাজিয়ে গুছিয়ে পুরো ব্যাপারটাকে একটু মানে আনুষ্ঠানিক একটা চেহারা দিতেন। কাউন্টার পলিটিক্সের যে রাজনীতিটা পশ্চিমবঙ্গের মাটিতে মানুষ পছন্দ করে এবং মিডিয়াও সেই কাউন্টার পলিটিক্স নেয় স্বাভাবিক কারণেই, কেন খুব দ্রুত অ্যাকশন রিয়াকশনের এই যে রাজনীতি পশ্চিমবঙ্গের মাটিতে ভীষণভাবে প্রয়োজন, বিশেষ করে যখন শাসক অত্যাচারী হয়। সেই কাউন্টার পলিটিক্সটাই কিন্তু শুভেন্দু অধিকারী সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাগাতার করে যাচ্ছেন অপোজিশন লিডার হিসেবে। গতকাল ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, দেখেছেন তার আগের দিন সব রাজ থেকে শুরু করে দেব থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রিটিদের নিয়ে কলকাতার রাস্তায় যাদবপুর থেকে হাজরা পর্যন্ত দক্ষিণ কলকাতার পথ হাঁটলেন, শো অফ স্ট্রেংথ করার দেখানোর চেষ্টা করলেন। এবার সেইটা করার পর এবং সেলিব্রিটিদের সামনে নিলেন, মহিলাদের সামনে নিলেন, সেটা করলেন। আপনি একটু খেয়াল করে দেখুন, ঠিক তার পরের দিনই ওই হাজরা মোড় থেকে সরাসরি যাদবপুর থেকে সরাসরি হাজরা মোড় পর্যন্ত কাউন্টার মিছিল করে দিলেন কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি। এবং এই কাউন্টার পলিটিক্সটা দরকার আছে পশ্চিমবঙ্গের মাটিতে। বিজেপির নেতারাই কাউন্টার পলিটিক্সটা করেন না, সবটাই কীরকম একটা ভিজে ওই করবো একটু ছবি তোলা, ফেসবুকে ছবি তোলা, এই যে এই পলিটিক্স থেকে বেরিয়ে এসে কাউন্টার পলিটিক্স, একদম দুমদাম কাউন্টার পলিটিক্স, সেই কাউন্টার পলিটিক্সটা কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে 2026 নির্বাচনের প্রেক্ষিতে ভীষণভাবে জরুরি। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে সেই লম্বা মিছিলটা করলেন। সেই মিছিলের দৃশ্যপট আপনাদের আমি দেখাচ্ছি, আপনারা দেখছেন যে কাতারে কাতারে মানুষ জমা হয়েছেন এবং যারা অবজারভার মানে যারা দেখেছেন মিছিলটা, তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে যত লোক জড়ো করেছেন তার দ্বিগুণ লোক জড়ো করে কিন্তু শুভেন্দু অধিকারীর এই মিছিলটা হলো বা বিজেপির এই মিছিলটা হলো। এবং এখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী খুব ইন্টারেস্টিং একটা তথ্য দিয়েছেন, কথাটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার বলে মনে হলো। সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ইডির কাছে একটা ধাক্কা খাওয়ার একটা অপরচুনিটি খুঁজছিলেন। ইডি কোনোভাবে তার হাতে ফাইল দিল না, একটা ধাক্কাধাক্কির পরিবেশ হলো, সঙ্গে সঙ্গে ইডি আমাকে মেরেছে, সিআরপিএফ মেরেছে বলে একদম গিয়ে শর্ট পিজি হসপিটালে উডবান ওয়ার্ডে চিকিৎসা পড়ে যেতেন এবং সারা ভারতবর্ষ জুড়ে তার নিন্দাবাণী হতো এবং পুরো অ্যাটেনশনটা ঘুরে যেত। এই পলিটিক্সটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু করার চেষ্টা করেছিলেন। যেদিকে প্রতীক জৈনের 4th ফ্লোরের বাড়িতে মানে সেখানে যখন ইডির অফিসাররা রেড করতে গেছেন, সেই সময় একটা ধাক্কাধাক্কির পরিবেশ মমতা চাইছিল। সেই পরিস্থিতিতে প্রভোকেশনে ইডি পা দেয়নি এবং তারপরে ঘটনা সবাই জানেন, আমি তাতে যাচ্ছি না। কিন্তু আপনারা এতক্ষণ দেখলেন যে মিছিলটা শুভেন্দু অধিকারী করছেন এবং তারপর ওই সভা থেকে দাঁড়িয়ে শুভেন্দু কি বললেন আজকে শোনাব। আপনি দেখেছেন এই মুখ্যমন্ত্রী সেদিন কিভাবে কোমরে কাপড় গুঁজে ঝগড়া করার মতো এবং যে ভাষায় তিনি কথা বলছিলেন, যেভাবে তিনি গেলেন ওখানে, আমি ধন্যবাদ জানাবো ইডির লোকেদের আর সেন্ট্রাল ফোর্সকে। অনেকেই বলছেন কি হলো, অনেক বিশ্লেষক সন্ধ্যাবেলা টক শোতে বলছেন প্রস্তুতির অভাব ছিল, ঢুকতে দেওয়া উচিত হয়নি। আমি বলেছি যা করেছে ইডি ঠিক করেছে। 21 সালে ভালো পায়ে ব্যান্ডেজ বেঁধেছিলেন কে? হুইল চেয়ারে চড়েছিলেন কে? সহানুভূতি দেখিয়ে ভোট নিতে চেয়েছেন। নন্দীগ্রামের মানুষ হুইল চেয়ারকে বিশ্বাস করেনি, তো গোটা বাংলায় কিছু মানুষ বিশ্বাস করেছিলেন যে যাক বাহাতে শেষবারের মতো একবার দিয়ে দিই, হুইল চেয়ারে ঘুরছে। ওই দিন উনি চেয়েছিলেন যাতে ইডি উনাকে ধাক্কাধাক্কি করে, ইডির বিরুদ্ধে মামলাও করতেন আর সাথে সাথে উনার বাড়ির কুকুরকে যেখানে ডায়ালিসিস করতে নির্মল মাঝি নিয়ে যায় পিজি হসপিটাল, যেখানে চোরেরা উডবান ওয়ার্ডে শুয়ে থাকে, কালীঘাটের কাকু সেখানে মমতা ব্যানার্জি শুয়ে পড়তেন আর আপনাদের বলতেন বাংলা আক্রান্ত। আপনি বাংলার কে? বাংলার আসল রাজনৈতিক দল হচ্ছে
আগের জনসংঘ এখন বিজেপি। এক বাঙালি ভদ্রলোক যিনি 47-এর 20 জন বাঙালি হিন্দুর হোমল্যান্ড পশ্চিমবঙ্গ দিয়ে গেছিলেন। কংগ্রেসের নেতারা মোহাম্মদ আলী জিন্নাহ ব্রিটিশের ফাঁদে পা দিয়ে দেশ ভাগ করেছিল। আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ বলেছিলেন, তোমরা দেশ ভাগ করলে আমরা পূর্ব পাকিস্তানকে ভাগ করে দিলাম। তাই বাঙালিদের যদি প্রকৃত পার্টি হয়, বাংলার ভাগ আশুতোষ মুখোপাধ্যায়, যার রক্ত শরীরে প্রবাহিত, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি হলো বাঙালির আসল পার্টি। তাই আপনি সেদিন শুয়ে পড়তেন, সিম্পাথি চাইতেন। ইডি ফাঁদে পা দেয়নি, হাইকোর্টে চলে গেছে। হাইকোর্টের পিটিশন দেখেছে, আমার দ্বিধাদ্বন্দ্ব ছিল যে ইডি কি বলবে, প্রভাবশালী বলে বাদ দিয়ে দেবে না তো। দেখলাম হাইকোর্টে যে পিটিশন করেছে ইডি, 1 নম্বরে আসামি করেছে মমতা ব্যানার্জিকে। রাজীব কুমার, মনোজ ভার্মাদের আসামি করতে চেয়েছে। রুল 26-এ তদন্তে বাধা দেওয়া, সরকারি কাজে বাধা দেওয়ার জন্য তারা বিচার চেয়েছে, এফআইআর করতে চেয়েছে, মামলা সিবিআই কে হস্তান্তর করার আবেদন করেছে। এবং গর্বের সঙ্গে চোরেদের রানী, আগামীর প্রাক্তন মুখ্যমন্ত্রী, কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, আমার কাছে হারা চিফ মিনিস্টার, তিনি ফাইলগুলো নিয়ে গর্বের সঙ্গে মিডিয়ার সামনে বলেছিলেন, আমি ফাইলগুলো কাড়িয়ে নিয়েছি, ল্যাপটপটাও ছিনিয়ে নিয়েছি, চোর বাঁচায় আসর। সেই চোরেদের রানী মিছিল করলেন। বুঝে গেছেন হাওয়া খুব খারাপ, তাই ডায়ে দেব বাঁয়ে সোহব, আরো টলিউড থেকে যারা ছিল, 2 ভাই অরূপ আর স্বরূপ জোগাড় করে দিলেন। ওই মিছিল থেকে আই লাভ ইউ হলো, ফ্লাইং কিস হলো। ওটা একটা আর্টিফিশিয়াল, কৃত্রিম সরকারি মিছিল। যাত্রা বলতে পারেন, থিয়েটার বলতে পারেন, সিনেমা বলতে পারেন, নাটক বলতে পারেন, ওটাতে ন্যাচারালিটি, স্বাভাবিকতা ছিল না। আজকে আমরা ভারতীয় জনতা পার্টি কলকাতা এবং দক্ষিণের মানুষজনকে কানে কানে বলে দিয়েছিলাম, চলুন আমরা রবিবার জানি, শহর বন্ধ জানি। আমরা চেয়েছিলাম জনগণ চোরেদেরকে সাপোর্ট করেন না চোরেদের বিরুদ্ধে রাস্তায় নামেন। আপনারা আজকে নেমেছেন। এ তো 10% সভাতে শুনছেন। মিছিলের সামনে থেকে শেষ দেখা যায়নি। 4 কিলোমিটার মানুষ মানুষ মানুষ। স্লোগান উঠলো কি, চোরেদের এনার্জি। স্লোগান উঠলো কি, স্লোগান উঠলো জেনে গেছে জনতা। স্লোগান উঠলো কি, 26-এর নির্বাচন, চোরেদের বিসর্জন। সবাই প্রস্তুত, চোরেদের বিসর্জন দিতে হবে। তফাৎ নেই এসআইআর এর পরে 58 লক্ষ চলে গেছে। এ তো পহলে ঝাঁকি হ্যায়, কাশি মথুরা বাকি হ্যায়। সকালবেলা ব্রেকফাস্ট হয়েছে তো, রাত ভোটার লিস্ট শুনানি চলছে। 14 ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট হবে, লাঞ্চ হবে, ডিনার হবে হারিয়ে। ওই দিন দেখবেন তৃণমূল বলছে আমরা আর ভোটে লড়বো না, এই ভোটার লিস্টে আমরা ভোটে লড়বো না। তাই গ্রামে গ্রামে ঘুরে যান, ফিরে গিয়ে ওয়ার্ডে, শহরে, গ্রামে, নগরে মেরা বুথ মেরা বুথ, সবাইকে ঐক্যবদ্ধ করুন। বাংলাকে বাঁচাতে হবে। নরেন্দ্র মোদীজি দমদমে দাঁড়িয়েছে, বলেছেন মেট্রো রেলের উদ্বোধন করতে এসে, বাংলার গৌরব ফেরানোর জন্য আমি গ্যারান্টার। মোদীজিকে গোটা পৃথিবী বিশ্বাস করে। 20টা রাজ্যে তার সরকার। আসুন আমরাও সংকল্প নিই, জয়ের লক্ষ্য, পরিবর্তনের সংকল্প। মোদীজির আশীর্বাদে, মোদীজির নেতৃত্বে, তার পরিচালনায়, তার মার্গদর্শনে আমরা একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করব। আর চোরেদের লাইন দিয়ে জেলে পাঠাবো। এটাই হোক আমাদের শপথ। বিজেপির অঙ্গীকার, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। বিজেপির অঙ্গীকার প্রত্যেক বছর এসএসসি, পিএসসি, মেধা অনুযায়ী চাকরি। বিজেপির অঙ্গীকার কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা, পেনশনার্স, সরকারি কর্মচারী, শিক্ষক, এমনকি পুলিশেরও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা। বিজেপির অঙ্গীকার শিক্ষা, স্বাস্থ্যে নতুন করে পরিবর্তন। আপনাদের সবাইকে আজকে চোরেদের বিসর্জন দেওয়ার জন্য, ফাইল চোর মমতার বিরুদ্ধে এই বিরাট পদযাত্রার মধ্য দিয়ে আপনারা এই বাংলাকে রক্ষা করার জন্য শপথ গ্রহণ করলেন। আর এরা কথায় কথায় বলে বাঙালি বাংলা। এরা বাংলার কে? বাংলার কে? আজকে চাঁচলে তৃণমূলের নেতা রবি ঠাকুরের ছবি পড়ায়, এরা বাঙালি?
যেদিন অবনীন্দ্রনাথ ঠাকুর সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙে বাংলাদেশের জামাতিরা, সেদিন মমতা ব্যানার্জির মুখ থেকে আওয়াজ বেরোয় না। দীপু চন্দ্র দাস জ্যান্ত কুড়ালে মমতা ব্যানার্জির মুখ খোলে না। যাহাই মোল্লা ইউনিউস তাহাই খালা মমতা। মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় আরবি সংস্কৃতি ফিরিয়ে আনতে চান। হিজাব পরে শুধু রেড রোডের নামাজে গেছেন তা নয়, হিজাব পরে দুর্গাপূজার উদ্বোধনেও গেছেন। হিজাব ভারতীয় সংস্কৃতি নয়, এটি আরবি সংস্কৃতি। মমতা ব্যানার্জির সরকারি পাঠ্যপুস্তকে আকাশকে বলা হয়েছে আসমান। আসমান নয় বন্ধু, বাংলা শব্দ হলো আকাশ। মমতা ব্যানার্জির স্কুলের পাঠ্যপুস্তকে জলকে বলা হয়েছে পানি। আমরা পানি বলি না, আমরা জল বলি। মমতা ব্যানার্জি আমাদের শেখায় কাকাকে চাচা বলতে, কাকিকে চাচি বলতে, মাকে আব্বা বলতে, মাকে আম্মা বলতে, বাবাকে আব্বা বলতে, ফুফু বলতে, বুবু বলতে, খালা বলতে। এ কোন শব্দ বাংলার ডিকশনারিতে নেই। আমরা বাঙালি, বাংলা সংস্কৃতি জানি। আমরা বাংলাকে রক্ষা করার জন্য, এই বাংলায় বাঙালি সংস্কৃতিকে ফিরিয়ে আনার জন্য, বাংলার হিত গৌরব ফেরানোর জন্য আরবি সংস্কৃতিকে বাংলাতে আমরা প্রবেশ করতে দেব না। এই অঙ্গীকার নিয়ে আমরা সবাই আজকে এখান থেকে ফিরে যাব। যতই করো হামলা, এবারে তৃণমূলকে যেতে হবে, কিছু করতে পারবে না। আপনারা মামলা করুন, হামলা করুন, যা খুশি করুন। ধন্যবাদ জানাচ্ছি ইডি কে, তারা কলকাতা হাইকোর্টে গেছিল, 250 লয়ার দিয়ে ভন্ডুল করেছে কলকাতা হাইকোর্ট। তারপরে তারা যমুনার ওপারে গেছে। আমি আশা করি একটা সাধারণ নাগরিক হলে আজকে জেলে থাকতো। তাই ইডি এবং কোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আমরা যাতে ইডির তদন্তে তল্লাশিতে বাধা দেওয়ার জন্য ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, ইডির রুল বুক অনুযায়ী মমতা ব্যানার্জি, রাজীব কুমার, মনোজ বার্মাকেও আমরা জেলে দেখতে চাই। এই অঙ্গীকার নিয়ে আমরা বাড়ি ফিরে যাব। সবাই ভালো থাকুন। আগামীকাল স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী। স্বামীজি কি বলেছিলেন? গর্ব করে বলো, জোরে বলুন, গর্ব করে বলো, গর্ব করে বলো। আমার কথা নয়, স্বামী বিবেকানন্দের কথা। আগামীকাল স্বামীজিকে শ্রদ্ধা জানাবেন, প্রণাম জানাবেন। আর এই প্রথম বাঙালির একটি অন্যতম পিঠে পুলির উৎসব, গঙ্গাসাগরের উৎসব, পশ্চিমবঙ্গ সরকারের ছুটির তালিকায় মকর সংক্রান্তি, টুসু পরবের ছুটি নেই। তাকিয়ে দেখবেন 14 তারিখ মকর, ছুটি দেয়নি এই সরকার। এই সরকার যাতে এপ্রিল মাসের পরে না থাকে, তার দায়িত্ব আপনাদের নিতে হবে। দক্ষিণ কলকাতার মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম, বিজেপি যাকেই প্রার্থী করুক, ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারানোর দায়িত্ব শুভেন্দু অধিকারী। আমার দায়িত্ব। আমি দায়িত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভবানীপুরে, মমতা ব্যানার্জি নন্দীগ্রামে হেরেছিলেন, এবারে ভবানীপুরে হারবেন, হারবেন, হারবেন। চোরেদের এনার্জি, চোরেদের এনার্জি জেনে গেছে জনতা, 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 জেনে গেছে জনতা। বিজেপি জিন্দাবাদ, ভারত মাতা কি।